হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পে চলে যাই। গল্পের নাম স্পর্শ, পর্ব সংখ্যা 8, লেখিকা নাহিদা ইসলাম। আমার একটা কথা ছিল, এখন সামনে থেকে যা পরে শুনবো। ইম্পর্টেন্ট কথা ছিল। বললাম তো সামনে থেকে যা। হ্যাঁ, আমি সারা জীবনের জন্য সামনে থেকে চলে যেতে চাই। আমি ডিভোর্স চাই। ইফাস কথাটা শুনে অট্ট হাসি দিল। চাটা সেট করে বলল, 5 লাখ টাকা দিয়ে দাও, আমি ডিভোর্স দিয়ে দেব। এত টাকা আমি পাবো কোথায়? কেন, তোমার বাবাকে বলো। আমার বাবার এত টাকা থাকলে আপনার মতো এত খারাপ একটা মানুষের হাতে আমাকে তুলে দিত না। ইফাস রেগে চিৎকার দিয়ে বলল, অতসী। অতসী আর পিছন ফিরে না তাকিয়ে দাদিমার রুমে চলে যায়। অতসী দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। দাদিমা বেশ ভয় পেয়েছে, তাও অতসীকে কিছু বলেন না। কান্না করুক, কান্না করলে নিজেকে অনেকটা হালকা লাগবে। কিছুক্ষণ পর অতসী শাড়িটা সাইড থেকে সরিয়ে দাদিমাকে দেখায়। দাদিমা পোড়া দাগটা দেখে আঁতকে ওঠে। ফর্সা শরীরের দাগটাতে স্পষ্ট দেখা যাচ্ছে। ইফাস তোকে এভাবে আঘাত করেছে? অতসী মাথা নাড়িয়ে মুখে আঁচল গুজে কান্না শুরু করে দেয়। হাবিবা বেগম অতসীর চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না বোন, ধৈর্য ধর। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বলেছে, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ প্রতিযোগিতা করো। সূরা আলে ইমরান, আয়াত নং 200। দাদিমা, মানুষ এত পাষাণ কিভাবে হতে পারে? তোর শাশুড়ি তানিয়া এর থেকে জঘন্য মানুষ আর হতে পারে না। খুব লোভী মানুষ। আমার নামে আমার বাবা 5 তলায় একটা বাড়ি লিখে দিয়ে গিয়েছে। এই বাড়িটার জন্য শুধু আমার সাথে ভালো ব্যবহার করছে, নয়তো কবে গাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কদিন আমাকে বিভিন্নভাবে বাড়িটা লিখিয়ে নিতে চেয়েছে, কিন্তু আমি দেইনি। দাদিমা, তোমার সাথে উনি এমন করে? যদি সুযোগ পেতে তাহলে করতো। আমার নাতি নাতনিদের জন্য পারে না। এই মেয়েকে বিয়ে করার সময় পই পই করে তোর শ্বশুরকে বারণ করেছিল, কিন্তু তোর শ্বশুর আমার কথা শোনেনি। বাবা কি ভালোবেসে বিয়ে করেছে? না, আমার ছেলে ইমরুল বড্ড ভালো ছেলে ছিল। হঠাৎ তানিয়ার বড় বোন ইয়াসমিনকে দেখে ভালো লাগে। যখন ইয়াসমিনকে প্রেমের প্রস্তাব দেয় তখন ইয়াসমিন রাজি হয়ে যায়। তোর শ্বশুরের সময়ে ইয়াসমিন খুব স্টাইলিশ মেয়ে ছিল। ও সবসময় সেজেগুজে থাকতো, কখনো ঠোঁটে লিপস্টিক, হাতে একগুচ্ছ চুড়ি ছাড়া দেখিনি। ইয়াসমিনের বাবা ছিল এই এলাকার চেয়ারম্যান। আমি যখন বিয়ের প্রস্তাব নিয়ে ইয়াসমিনের বাবার কাছে যাই, উনি সরাসরি না করে দেয়। ইমরুলের কাছে উনি মেয়ে বিয়ে দিবেন না। তখন তোর দাদার শ্বশুর মারা গিয়েছিল। আমাদের ফ্যামিলি ক্রাইসিস চলছিল। আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই ইয়াসমিনকে তোর নানা শ্বশুর বিয়ে দিয়ে দেয়। এতে ইমরুল ক্ষিপ্ত হয়ে বলেছিল, আমি এই চেয়ারম্যানের 3 মেয়ে থেকে 1 মেয়েকে বিয়ে করবই। তানিয়া আগে থেকে ইমরুলকে পছন্দ করত, তাই ইয়াসমিন বিয়ে কদিনের মধ্যে ইমরুল তানিয়াকে বিয়ে করে ফেলে। কিন্তু তানিয়ার সাথে বনিব না কখনো ভালো হতো না ইমরুলের। সবসময় মানসিক অশান্তিতে রাখতো ইমরুলকে। হঠাৎ একদিন আমার ইমরুল আমাদের ছেড়ে কোথায় চলে গেল তা আর কখনো কেউ খুঁজে পেলাম না। দেখতো, একদিন আমাদের চলার মতো টাকা পর্যন্ত ছিল না। তখন আমরা খুব সুখে ছিলাম। যখনই টাকা পয়সার হাতে আসতে শুরু করলো, সংসারটাও আমার অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। হাবিবা বেগম কথাগুলো বলে কাঁদছে। অতসী খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, দাদিমা, আমাকে বাবার ছবি দেখাতে পারবে? কেন পারবো না, তুই বস, আমি ছবি নিয়ে আসছি।
অতসীকে বসিয়ে খাটের নিচ থেকে একটা স্যুটকেস বের করে উপরে খুব ময়লা জমে আছে। অতসী উঠে গিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিল। হাবিবা বেগম চাবির গোছা বের করে চাবি দিয়ে সুটকেস করলো। অতসীকে বের করে একটা অ্যালবাম দেখালো। প্রথম পাতা খুলতেই দাদিমা বলল, এটা তো দাদা শ্বশুর। অতসী হেসে বলল, বেশ মানিয়েছে তোমাদের দুজনকে, কি সুন্দর কাপল পিক তুলেছ, কিন্তু ছবিটা সাদা কালো। হাবিবা বেগম হাসি দিয়ে পরের পাতা উল্টিয়ে বলল, এ হলো তোর শ্বশুর। অতসী মন দিয়ে দেখলো, খুব স্মার্ট উনি, একটা প্যান্ট পরা, তাও আবার অনেক লুজ, কিন্তু টাকনোর উপরে মাথায় টুপি দেওয়া। অতসী হাসি দিয়ে বলল, অনেক আগের ছবি তাই না দাদিমা, তাও এটা রঙিন। হাবিবা বেগম আরেকটা পাতা উল্টাতে একটা মেয়ের ছবি বের করে দেখালো। এটা হলো ইয়াসমিন। অতসী ছবিটা দেখে থমকে যায়, উনি দেখতে অনেক সুন্দর। ছবিটার উপর হাত বুলিয়ে অতসী জিজ্ঞেস করে, আচ্ছা দাদিমা, এখন ইয়াসমিন আন্টি কোথায়? ওনাকে তো একবারও আসতে দেখলাম না। ইয়াসমিনের বিয়ের 6 মাস পরেই অন্তঃসত্ত্বা অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে। নতুন বউ কোথায় গো তুমি? সারা বাড়ি খুঁজে আসলাম। রানুকে দেখে অতসী উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? তোমার মা এসেছে। অতসী এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। অতসী তার মাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করে, মা আমাকে এখান থেকে নিয়ে যাও। কি হয়েছে আগে বলতো, আমি এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দেবে না মা। অতসী কি হয়েছে খুলে বলবি তো? তানিয়া বেগম হাসি দিয়ে এসে বলল, বোঝেনি তো, আজকালকার ছেলে মেয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, এর জন্য অতসী এমন করছে। মা আমি চলে যাব বললাম তো। অতসী বসে এখানে। শোনে না পা, আপনার মেয়েকে একটু বোঝান, স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু একটু কথা কাটাকাটি হয়, তাই বলে কি চলে যেতে হবে নাকি? এটুকু বলেই তানিয়া বেগম চলে গেল। অতসীর মা অতসীকে টেনে এনে সোফায় বসালো। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করলো, ইফাজের সাথে কি রাগারাগি হয়েছে? মা রাগ তো সবার সাথে করা যায় না, তাহলে কি ইফাজ বকা দিয়েছে? মা শোনো, আমি এত কিছু বলতে পারবো না, আমি এই সংসার করতে চাই না, আমার ডিভোর্স লাগবে। অতসী, মা জোরে চিৎকার কেন করছো? তুই জানিস তো তোর বাবা অসুস্থ, তো কি আমি এখানে ওদের অত্যাচারে পচে মরবো নাকি? কত কষ্ট করে বিয়েটা দিয়েছি, বিয়ের কদিন পার না হতেই ডিভোর্সের কথা কেন বলছিস মা? অতসী শাড়ি সাইডে সরিয়ে পরিয়ে ফেলা জায়গাটা দেখালো। মা এটা দেখেও তুমি বলবে এখানে থাকার জন্য? অতসীর মার সাথে সাথে ইফাজকে ডেকে সামনে আনে। ইফাজ, আমার মেয়েটা খুব আদর করে বড় করেছি, তুমি এটা কি করেছো? ইফাজ কোনো উত্তর দিচ্ছে না, মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। উত্তর দিচ্ছে না কেন? আমার পায়ে ধরে আমার মেয়েকে বিয়ে করেছো। এতটা অত্যাচার করবে জানলে তোমার হাতে কখনো মেয়েকে তুলে দিতাম না। আসলে মা আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। শেষবারের মতো মাফ করে দিন, আর কখনো এমন হবে না। ইফাজকে অতসীর মা অনেক কথা বলল। ইফাজ এমনভাবে ক্ষমা চাচ্ছে, ক্ষমা না করেও কোনো উপায় নেই। অতসীর সামনে নিয়ে অতসীর মা বসে আছে। মারে, জন্ম মৃত্যু বিয়ে জীবনে একবারই হয়, এই সংসারটা ভেঙে গেলে কলঙ্কটা তোর গায়ে মাখবে। ইফাজ ছেলে মানুষ, সে আবার বিয়ে করে নেবে, কিন্তু তোর যদি বিয়ে হয়ও তাও সারা জীবন শুনতে হবে তোর আগে বিয়ে হয়েছে। আর সমাজের মানুষই বা কি বলবে? তুই একটু মানিয়ে নে মা। মা আমি আর তো বিয়ে করব না, লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, তোমাদের অনেক সুখে রাখবো। দেখো, আমি জীবনে কখনো বিয়ে করব না। নিয়ে যাও না মা তোমার সাথে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।